আচ্ছা, আজকে মোটামুটি আমরা হচ্ছে টুকটাক দুই একটা ম্যাথ করব। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিজিটালের বাকি এগুলা ডেল্টা মডুলেশন, পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন, এই টাইপ গুলা যখন শেষ হবে আমি আবার এইগুলা করাবো, কোশ্চেন সলভিং যেটা বলতেছি। এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো কোশ্চেনে সমস্যা থাকে, ছোটখাটো হইলে গ্রুপে ডিসকাস করেন নিজেরা, কোনো সমস্যা নেই, বা আমিও সুযোগ পাইলে দেখতেছি। তবে আমি ওই কোশ্চেন সলভিং ক্লাসে আবার হচ্ছে আপনার ওই বিভিন্ন কোম্পানিতে আসা যে কোশ্চেন গুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে যদি আরো প্রবলেম থাকে সেটা আমরা পরবর্তী যে কোনো ক্লাসে হোক, গ্রুপে হোক, ইনশাল্লাহ আলোচনা করে প্রবলেম গুলা ক্লিয়ার করার ট্রাই করবো। আচ্ছা দেখেন, এখানে আমাদের একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ইকুয়েশন দেওয়া আছে যে এক্স অফ টি হচ্ছে এত। প্রশ্ন বলতেছে প্রথমটা হচ্ছে মিনিমাম স্যাম্পলিং রেট নাইকুইস্টেড। এগুলো টুকটাক আসলে আমাদের জন্য একটু সহজ। আমাদের এফ এম কত, যেহেতু একটাই আছে তাহলে এফ এম আমরা বলতে পারি এই যে এইটাকে 2 পাই দ্বারা ভাগ করে দিলে যা থাকে সেটা হচ্ছে 100 হার্টজ। নাইকুইস্টেড কত হবে, তাহলে এটার দ্বিগুণ। দুই নাম্বারটাও আমাদের আসলে তেমন কোনো প্রবলেম না। কি বলতেছে, ইফ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ এস যদি 400 হার্টজ হয়, হোয়াট ইজ দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল এক্স অফ এন অর এক্স অফ এন টি এস, একই কথা। অবটেন্ড আফটার স্যাম্পলিং, স্যাম্পলিং এর পরে কত হবে, তো এটা আমরা শিখছিলাম। আচ্ছা একটু ওয়েট করে। তাহলে এক্স অফ এন বের করার সিস্টেম কি? আচ্ছা, এই ব্র্যাকেট নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা নাই। বইগুলাতে বেশিরভাগ সিগন্যাল বইগুলাতে থার্ড ব্র্যাকেট ইউজ করে, আপনি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেও সমস্যা নাই, আপনার ইচ্ছা। এক্স অফ এন যখন বের করব, সহজ কথা আমরা মনে রাখবো, কন্টিনিউয়াস সিগন্যালে যেখানে আমাদের টি ছিল, ওই টি এর পরিবর্তে আমরা এন টি এস, অথবা টি মানেই তো আমরা জানি কি 1/f, অর্থাৎ টি এর পরিবর্তে আমরা এন বাই এফ এস বসাই দিলে আমাদের কিন্তু মোটামুটি কন্টিনিউয়াস সিগন্যালটা ডিসক্রিট সিগন্যালে আমাদের রূপান্তর হয়ে যাবে। ফলে এখানে 8 এর জন্য আমরা 8 লিখে দিলাম, কজ লিখলাম। 200 পাই টি কে আমরা লিখবো কত, 200 পাই এন বাই এফ এস, দেখেন 400 হার্জ। তাহলে এটা লেখা যায় হচ্ছে 8 cos 2 পাই n/2, অথবা n π/2। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা। 3 নাম্বারটা হচ্ছে ইফ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফ এস ইকুয়াল 150 হার্জ, হোয়াট ইজ দ্য ডিসক্রিট। আচ্ছা, এইটা কিন্তু বইতে একটু ভুল আছে, যাদের যদি নতুন এডিশন থাকে তো ভালো, পুরাতন হলে এটা ঠিক করে নেন, এটা আসলে 150 হবে। ভাই হোয়াট কোন ইজ দ্য, বইটা? এটা হচ্ছে আপনার আজকে যা করাচ্ছি বেশি সবগুলো হচ্ছে সঞ্জয় শর্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 400 কেটে 150 করে নিন। তার মানে এক কথা, আমাদের এফ এস যদি 150 হয় তাহলে আমাদের এক্স অফ এন কত হবে, তাহলে এটা কত আসে, 8। আচ্ছা, এইটা কাটাকাটি করলে কত আসে, 200 ডিভাইডেড বাই 150, 4/3। এইটাই মূলত আমাদের আসলে আজকের আলোচনার বিষয়। মানে এটা আমি এর আগে একদিন দেখাইতে চাইছিলাম, বাট ওই দিন আসলে আমার জিনিসটা খেয়াল ছিল না, ওই দিন আমরা পুরোপুরি করতে পারি নাই।
4 নম্বরে বলতেছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি 0 থেকে fs/2 অফ সাইনোসয়েডাল দ্যাট yields স্যাম্পলস আইডেন্টিক্যাল টু দোজ অবটেন ইন পার্ট 3। আচ্ছা, এটা শুরু করার আগে এইটার একটু জিনিসটা বলি যে এখানে কাহিনী কি। দেখেন, আমরা নর্মালি কি শিখছিলাম যে আমাদের স্যাম্পলিং রেট অবশ্যই নাইকুইস্ট রেটের সমান বা বেশি হতে হবে, অথবা বলা যায় যে এফএম এর দ্বিগুণ বা তার বেশি হতে হবে। তাহলে আমাদের নাইকুইস্ট রেট দেখতেছি 200 হার্জ, কিন্তু 3 নম্বরে স্যাম্পলিং করতেছি 150-তে, তার মানে কিন্তু আমাদের একটা ঝামেলা আছে। এবার একটা আমরা এই জিনিসটা দেখি যে 4π/3 এই জিনিসটা আসলে কি। ডিগ্রিতে যদি হিসাব করি 4π/3, তার মানে হচ্ছে 240 ডিগ্রি। তো আমরা যদি কোয়াড্রেন্ট ভাঙাই, 240 ডিগ্রিকে কত লেখা যায়? 3 × 9 = 27 মাইনাস 270 30, তাই তো? 1 2 3 মাইনাস এই ঘরটা। তো এই ঘর কার ঘর? এটা হচ্ছে প্লাস প্লাস সাইন কোসেক কসেক ট্যান, মানে হচ্ছে মাইনাস, তাই তো? তাহলে এটা আসতেছে হচ্ছে মাইনাস, যেহেতু বিজোড় গুণিতক তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে π/3, সরি π/6। তাহলে এইটাকে লেখা যায় এইভাবে। দাঁড়ান 1 মিনিট।
দেখেন, এটা রাখলে আমাদের আসলে তুলনা করতে একটু ঝামেলা হবে। আমরা কজ আকারে দেখাই, তাহলে আমাদের জন্য তুলনা করাটা সহজ। এগুলা হচ্ছে সবারই মোটামুটি জানা থাকার কথা, যে আমরা কোয়াড্রেন্ট কিভাবে ভাঙাতে পারি। দেখেন, কজের সাথে আমরা যদি 90 যোগ করে দিই, তাহলে কিন্তু মাইনাস সাইন পাওয়া যায়। অর্থাৎ এই মাইনাস সাইনকে আমরা লিখতে পারি এইভাবে, কজ এর সাথে 90 যোগ করে দেবো। তো 90 যোগ করা মানে হচ্ছে π/2, কারণ এটা থাকতেছে এত। তো এই দুইটা যদি হিসাব করি, লসাগু করলে যে এটা আসতেছে 6, 3π আর 1π মানে হচ্ছে 4π। আচ্ছা, এন ছিল এখানে একটা। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এক্স অফ এন থাকতেছে 8 cos 2πn/3। এখন বিষয় হচ্ছে, আমরা যেমন টি থেকে এন এ আসলাম, সেম ভাবে এন থেকে আবার টি তে যাব। এখন এই জিনিসটাই আসলে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে, যে আমরা এই যে 3 নাম্বার কেসটা যে আসলো, এইটা থেকে যদি আবার ব্যাক যাই, তাহলে আসলে কি ঘটনা ঘটবে। তাহলে দেখেন, আমাদের মূল বিষয়টা কি? আমাদের মূল বিষয় হচ্ছে, আমরা এই যে এক্স অফ এন কে লিখতেছি এইভাবে, বা এটা হচ্ছে আমাদের সাধারণ ফর্ম, মানে ফর্মে। এই যে 2π/3, এটা হচ্ছে আমাদের ওমেগা। আর ওইখান থেকে যদি আমরা এফ বের করতে চাই, তাহলে বলতে পারো যে π/3টা হচ্ছে আমাদের এফ। এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা থেকে টি তে ব্যাক চলে যাইতে। তাহলে টি থেকে এন কিভাবে আসছিলাম, যেখানে আমাদের টি ছিল সেখানে n/fs বসাই দিছিলাম। তাহলে এখন আমরা উল্টা কাজটা করে কিন্তু ব্যাক চলে যেতে পারি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করে দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের ফ্রিকোয়েন্সিটা কত। তাহলে ফ্রিকোয়েন্সির আমি এর সাথে যদি এটা তুলনা করি, তাহলে ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারতেছি যে কত। দুইটা আলাদা বোঝার জন্য আমি একটু আলাদা আলাদা করে দেখাই। এইখানে ধরেন, কথার কথা, আমরা ফ্রিকোয়েন্সি নিলাম এইভাবে। অরিজিনালেও কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ছিল। এই যে এখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ছিল। এখানকার ফ্রিকোয়েন্সি কত? এখানে লিখতে হয় কিভাবে, 8 cos 2π f t। এখানে যদি আমরা লিখতাম, তাহলে লিখতাম এইভাবে, এইভাবে আমরা লিখতাম। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই এফ। তাহলে এখান থেকে সেই এফটা বের অলরেডি আমরা করছি কত, 100 হার্জ। এবার এইখানে যখন ক্যালকুলেশন করছিলাম, তখন কি দিছিলাম, 2π যদি ভাগ করি এটা হয় 100, এটা যদি 2π ভাগ করি এটা হয় 200। ফলে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রিকোয়েন্সিকে আহ 2π, দাঁড়ান আমি দুইটা পাশাপাশি লিখি তাহলে ভালো হবে।
এবার ঠিক আছে। কিন্তু জেনারেলাইজড ভাবে এক্স অফ এন সমান আমরা কি শিখলাম? এক্স অফ এন সমান হচ্ছে এ কস 2 পাই এফ এন। তার মানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের সেই বড় হাতের এফ। তার মানে আমাদের এই যে 4 নাম্বার ম্যাথটা, এই 4 নাম্বার যে ম্যাথ, ওই ফ্রিকোয়েন্সি বের করতে বলতেছে, সেই ফ্রিকোয়েন্সিটা কত হবে? সেই ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ এস। এটা করলে কিন্তু আমাদের সেই ফ্রিকোয়েন্সিটা আসতেছে এফ ডিভাইডেড বাই এফ এস। মানে আমরা এই যে এই ফ্রিকোয়েন্সি কিন্তু বের করতে চাই। বড় হাতের এফটা কত? বড় হাতের এফ দেখেন এইখানে আছে কত? 2 পাই × 1/3 × n। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি বড় হাতের এফ সমান হচ্ছে 1/3। এফ এস কত? যেহেতু আমাদের ম্যাথ হচ্ছে 3 নাম্বার, ফলে এফ এস হচ্ছে 150। ছোট হাতের এফ সমান হচ্ছে এফ ইন্টু এফ এস। এফ হচ্ছে আমাদের 1/3, এফ এস হচ্ছে 150, ফলে কাটাকাটি করলে আসে 50 হার্টজ। তার মানে আমি বলতেছি যে আমরা এই যে 3 নাম্বারের যেই ইনফরমেশনটা দেওয়া আছে এক্স অফ এন, এইটা থেকে যদি টি তে ব্যাক যায়, তাহলে সেই টি এর যে সমীকরণ, সেই সমীকরণের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এই কথাটার মানে কি বুঝতে পারছেন? ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা 3 নাম্বার নিয়ে কিন্তু মানে 3 আর 4 হচ্ছে পরপর হিসাব। তাহলে 3 নাম্বার থেকে আলোচনা করি। আমি ম্যাথটা আরেকবার বলি। 3 নাম্বার ম্যাথ বলতেছে এফ এস যদি 150 হার্জ হয়, তাহলে এক্স অফ এন নির্ণয় করো। তাহলে এফ এস যদি 150 হার্জ হয়, তাহলে এক্স অফ এন, এই যে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, এত 8 cos 2 π n/3। সিম্পল হিসাব। তাহলে এইখান থেকে এই যে একটা সমীকরণ আমরা লিখলাম, এইটার ফ্রিকোয়েন্সি কত দেখতে পাচ্ছি? 1/3। এটা লিখে রাখলাম। প্রশ্ন হচ্ছে এক্স অফ এন কে যদি এখন আমি আবার এক্স অফ টি তে রিটার্নে যাই, তাহলে সেই এক্স অফ টি এর ফ্রিকোয়েন্সিটা কত? তাহলে সেই রিটার্ন যাওয়ার সিস্টেমে যে দুইটার সাথে তুলনা করি, তো দেখতেছি যে কি করলে রিটার্ন যাওয়া যাবে। ফ্রিকোয়েন্সি বের করার ক্ষেত্রে বড় হাতের এফ কে যদি এফ এস দ্বারা গুণ করে দিই, তাহলে সেই ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তাহলে দুইটা গুণ করে দেখতেছি আসতেছে 50 হার্জ। তাহলে আমরা বলতে পারি যে আমরা এক্স অফ এন থেকে যদি এক্স অফ টি তে ব্যাক যাই, তাহলে এক্স অফ টি এর ফ্রিকোয়েন্সি বা ইনফরমেশন পাবো হচ্ছে 50 হার্জ। এই কথাটার মানে কি বুঝতে পারছেন? কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের অরিজিনাল যে সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি 100 হার্জ। তার মানে আমরা 3 নাম্বারের এই যে ইনফরমেশনটা আছে, এইখান থেকে যদি আবার কন্টিনিউয়াসে ব্যাক যাই, তাহলে আমরা অরিজিনাল সিগন্যালটা পাবো না, ডিস্টর্ট সিগন্যাল পাবো। বা একটা সিগন্যাল 100 হার্জের, কিন্তু অথচ পাচ্ছি আমরা 50 হার্জের। কেন এটা পাচ্ছি? এই যে তার কারণই হচ্ছে আমরা 3 নাম্বারে স্যাম্পলিং করছি 150 হার্জে, অথচ আমাদের স্যাম্পলিং করতে হতো 200 সমান বা বেশিতে। এবার দেখি আমরা যে 200 সমান বা বেশিতে স্যাম্পলিং করলে ঠিক হয় কিনা। 2 নাম্বারটা দেখেন আমি 400 হার্জে স্যাম্পলিং করছি, এর মানে আমরা ঠিক, মানে এটা তো ওকে, 400 হার্জে স্যাম্পলিং করলে কোনো সমস্যা নাই, কারণ 200 সমান বা বেশিতে স্যাম্পলিং করলেই হবে। এবার 2 নাম্বারকে এক্স অফ টি তে যদি কনভার্ট করি বা নিয়ে যাই, তাহলে কি হবে একটু খেয়াল করেন। আচ্ছা, এখান থেকে এফ বের হবে কত? বড় হাতের এফ বের হবে কত? 1/2। তাহলে ছোট হাতের এফ কত হবে? এফ এর সাথে এফ এস গুণ করতে হয়, মানে 400 গুণ করতে হয়, তাহলে কত? 200 হার্জ। তার মানে এ বলতেছে অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে, আমাদের, সরি এটা হাফ না, সূত্র হয় কি 2 π f n। তাহলে 2 তো এখানে নাই, তার মানে এটা আসলে 1/4 হবে। এখানে একটা 2 নিলে এটা নিচে 4 হয়ে যাবে।
তাহলে 1/4 ইন্টু 400, তার মানে 100 হার্জ। তার মানে দেখেন এ কিন্তু আমাকে ঠিকঠাক ইনফরমেশনই দিচ্ছে যে আমরা এইটাকে যদি আবার এক্স অফ টি তে ব্যাক যাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 100 হার্জ, যেটা কিন্তু সঠিক। এই কারণে আমরা আসলে বলছিলাম যে স্যাম্পলিং সবসময় নাইকুইস্টেটের সমান বা বেশিতে করতে হবে। এখানে দেখেন বেশিতে করছিলাম, এই কারণে কিন্তু আমরা ঠিক আবার অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা ব্যাক পাইছি। কিন্তু 3 নাম্বার কেসে আমরা দেখতেছি অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা ব্যাক পাচ্ছি না, কম পাচ্ছি। এবার আপনি যে কোনো কম জিনিস নিয়ে করেন, 150 হার্জে স্যাম্পলিং না করে 50 হার্জে করেন, দেখবেন যে ওই সময় আমরা কি পাবো না, অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা পাবো না। এবং 200-র উপর যে কোনো ফ্রিকোয়েন্সি নিয়ে ক্যালকুলেশন করেন, দেখবেন যে অল টাইম আমরা অরিজিনালটাই ব্যাক আসবো। কথা কি বুঝতে পারছেন? এটাকে ক্লিয়ার? ভাই 500 নিয়ে করলে কি 100 আসবে নাকি 100 বেশি আসবে? 100-র বেশি আসলে তো তাহলে তো আমরা ভাই পাইলাম না, অবশ্যই 100-ই আসতে হবে। এফ বাই এফ এস কেন করলাম? হুম, আচ্ছা, এফ বাই এফ এস কেন করলাম, এই যে এইটাই আমরা বলতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইকুয়েশন, এটা হচ্ছে ডিসক্রিট ইকুয়েশন। এফ এখানে একটা আছে যেটাকে আমরা কন্টিনিউয়াস ইকুয়েশনের ফ্রিকোয়েন্সি বলতেছি। এক্স অফ এন এর ক্ষেত্রেও তো একটা ফ্রিকোয়েন্সি আছে। 2 পাই এর পরে এন এর সাথে যা থাকে সেটাই হচ্ছে কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি মিন করে। তো আমি এইটাকে সাজায় দেখতেছি, সেটা হচ্ছে এফ বাই এফ এস। তাহলে আমি এক্স অফ এন এর জন্য ফ্রিকোয়েন্সি বলতে পারি এফ বাই এফ এস, যেটাকে আমি বড় হাতের দিয়ে দেখাইছি। তাহলে আমি যখন আবার অরিজিনাল ফ্রিকোয়েন্সি ব্যাক পেতে চাইবো, তাহলে আমার এফ এস এর সাথে এফটাকে গুণ করতে হবে না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, একজন বললেন যে 500 হার্জ দিলে কি হবে। তাহলে আমরা এটা দেখি যে 200 পাইটিকে যদি 500 হার্জ দিয়ে করতাম তাহলে কি হতো। তাহলে আমাদের ইকুয়েশন আছে 8 cos 200 পাইটি। আমি চাচ্ছি যে 500 হার্জে স্যাম্পলিং করব। তাহলে কত হতো? 8 cos 200 পাইটি, সরি 200 লিখি। তাহলে এটা কত হয়? 8 cos 2/5, 2πn/5। এবার 2π/5 এটা আসলে কত ডিগ্রি একটু দেখি। সরি, এটা দেখি তো পাবো না। এটা হচ্ছে 72 ডিগ্রি। এখন বলেন 72 ডিগ্রি কি আমাদের রেঞ্জের বাইরে? 240 ডিগ্রি কিন্তু বাইরে দিয়েছিল, কারণ আমাদের সবসময় টার্গেট থাকবে -90 থেকে +90-র ভিতরে নিয়ে চলে আসা, কারণ এটা আমাদের একদম পরিচিত জিনিস। 240 বা 270ও পরিচিত, বাট ওই যে কমায় নিয়ে আসলে আমাদের জন্য যে জিনিসটা ভালো হয়, এজন্য আমরা, যেহেতু এটা 72 ডিগ্রি, এটাকে আর চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই, কারণ 72কে আর কমানোর তো কোনো ওয়ে নাই। এটাই তো আমার ফান্ডামেন্টালের ভিতরে আছে। তাহলে 72 ডিগ্রি 72 ডিগ্রিতেই থাক। তাহলে এখন আমি যদি ওই সেই ছোট হাতের এফ আবার ব্যাক পেতে চাই এক্স অফ এন থেকে, তাহলে কি করব? এফ সমান বড় হাতের এফ ইন্টু এফ এস। বড় হাতের এফ কই থাকে? এর ভেতরে থাকে। তো এর ভেতরে কত আছে? 1/5 ইন্টু এফ এস। এখানে স্যাম্পলিং করছি কততে? 500 হার্জে। এই দেখেন 100 হার্জ। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। কমে আপনি নিজেরা ট্রাই করে দেখেন, 50 হার্জ দিয়ে করবেন, এই করে দেখবেন যে কত আসে। তাহলে এটা যদিও আমরা গ্রাফিক্যালি দেখছিলাম এর আগে যে স্যাম্পলিং রেটের কম, এক কথায় সরি, নাইকুইস্টেটের যে কমে যদি স্যাম্পলিং করি তাহলে কি প্রবলেম হবে।
তো সেই জিনিসটা আমরা এইখানে আমরা ইকুয়েশন আকারেও দেখতে পাইলাম যে আসলে আমাদের এইরকম টাইপের প্রবলেম হবে, ওভারল্যাপ টাইপের একটা ঝামেলা আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি, এখানে বলতেছে the bandwidth of an input signal to the PCM is restricted to 4 kilohertz. Okay, the input signal varies in amplitude from -3.8 to +3.8 and has the average power of 30 milliwatt. এখানে কিন্তু আমাদের সিগন্যালের পাওয়ার দিয়ে দিছে, ফলে এইসব থেকে আর পাওয়ার বের করার আমাদের আর কোনো দরকার নাই। দ্য রিকোয়ার্ড সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 20 ডেসিবেল। The PCM modulator produces binary output assuming uniform contribution. ফাইন নাম। আচ্ছা, যখনই আমাদের দেখবেন যে এরকম পাওয়ার বা কিছু দিয়ে দিছে, তখন কিন্তু আমাদের ওই যে ওই সূত্র আর খাটানো যাবে না। কোনটা? 1.67 প্লাস 6.02 এন, ওইটা কিন্তু আর খাটানো যাবে না। ওইটা খাটায় আপনি এন বের করে ফেলবেন, ডিবি আছে, ওটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ হতে পারে যে এই পুরো ইনফরমেশনটা সাইনোসয়েডালের জন্য না, কারণ আমাদের পাওয়ার অলরেডি দিয়েই দিছে। তার মানে ওরা সেই সিগন্যাল সম্বন্ধে ওরা অবগত, সেই সিগন্যালের পাওয়ার ক্যালকুলেশন করে আমাকে দিয়ে দিছে। এখন সেটা সাইনোসয়েডাল কিনা সেটা তো আর আমরা জানি না। যেহেতু জানি না, সেহেতু ওইটা নিয়ে আমাদের আর আপাতত কোনো কিছু করার নাই, আমরা এই পাওয়ার নিয়ে কাজ করব। ডিরেক্ট সূত্র আমরা আর অ্যাপ্লাই করব না। যখন আমাদের হাতে কোনো ওয়ে থাকবে না এবং দেখবো যে ইনফরমেশন থেকে বের করার কোনো উপায় নাই, তখন আমরা সাইনোসয়েডাল ধরে নিয়ে ম্যাথ আগাইতে পারি। আদারওয়াইজ কিন্তু আমাদের কি করতে হবে, এই ক্যালকুলেশন এখান থেকে যা দেওয়া আছে ওই নিয়ে করতে হবে। তাহলে আমাদের পাওয়ার যেহেতু দিয়ে দিছে, আমরা ওই 1.67 সূত্রে না গিয়ে কোন সূত্রে যাব? এসএনআর ডিবি মানে আমরা জানি 10 লগ 10 সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। প্রথমটা বের করতে বলতেছে যে বিট বের করার সিম্পল। তো নয়েজের সূত্র আমরা জানি, নয়েজের সূত্র কি দেখছিলাম? নয়েজ পাওয়ারের ক্ষেত্রে ডিরেক্ট সূত্র কোনটা শিখছিলাম আমরা? এক মিনিট, ভুলে গেলাম। সি এমপি স্কোয়ার বাই, আচ্ছা, ডেল স্কোয়ার বাই 12। ডেল ছিল হচ্ছে 2 এমপি বাই এল। আচ্ছা, এইটার স্কোয়ার, নিচে যে এল যাবে তারও স্কোয়ার। এসএনআর ডিবি কত বলে দিছে? এসএনআর ডিবি বলে দিছে 20 ডেসিবেল। তিরিশ মিলিওয়াট। আচ্ছা, এটা
144। তো 126.67। তাহলে এন আসতেছে কত? কিন্তু এটা হবে না বোঝাই যাচ্ছে, কারণ লেভেল তো আর এরকম হয় না। লগ 2 অ্যান্সার করলে আসছে 6.985। তার মানে আমরা বলতে পারি 7 বিট। এইখানে আমাদের আসলে বিট হচ্ছে 7। এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ড কি, outputs of three such PCM coders are time multiplexed. What would be the minimum required transmission bandwidth for this multiplex? আচ্ছা, মাল্টিপ্লেক্স সিগন্যালে নরমালি সবগুলো অ্যাড হয়, যেহেতু 30টা আছে তাহলে একটার ব্যান্ডউইথ বের করে ফেলতে পারলো, এটাকে 30 দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমাদের বের হয়ে যাবে। আর টিডিএম আমরা আরো ডিটেলসে করব, সমস্যা নাই, কারণ টিডিএম টা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে আমরা যদি প্রথমে বিট রেট বের করি, কত এনএফএস 7 ইন্টু স্যাম্পলিং রেট কত, এই যে 4 কিলোহার্টজ দেওয়া আছে, তাহলে স্যাম্পলিং কত হবে এর ডাবল। ভাই মিনিমাম ব্যান্ডউইথ বলছে, তাহলে এফএম দিয়ে করলেই তো হবে। হ্যাঁ, সেটাও করতে পারেন, আমি ভেঙে ভেঙে যেহেতু এটা লিখে ফেলছি আপাতত থাক। তাহলে এত 2756 কেবিপিএস। এখন যেহেতু আমাদের মিনিমাম ব্যান্ডউইথ বের করা লাগবে, তাহলে মিনিমাম ব্যান্ডউইথ আমরা জানি কত, RB/2। ওই তাহলে ঘুরে ফিরে 4 কিলোহার্টজ আসতেছে। আর আমাদের কয়টা চ্যানেল আছে টোটাল? 33টা না কয়টা দেখলাম, 30টা চ্যানেল। তাহলে 840 কিলোহার্টজ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট দেখেন, এটাতে বলতেছে এ সিগন্যাল হ্যাভিং ব্যান্ডউইথ ইকুয়াল টু এত স্যাম্পল কোয়ান্টাইজড এন্ড কোডেড বাই পিসিএম সিস্টেম। ওকে, the coded signal is then transmitted over a transmission channel of supporting a transmission rate of এত। Determine the maximum signal to noise ratio that can be obtained by this system. The input signal has peak to peak value of 4 volt and a RMS value of এত। এখন খেয়াল করে দেখেন, পিক টু পিক মানে হচ্ছে পিক টু পিক যদি 4 ভোল্টেজ হয়, তাহলে পিক ভ্যালু হচ্ছে 2 ভোল্টেজ। এখন যার পিক ভ্যালু 2 ভোল্টেজ, তার আরএমএস ভ্যালু তো 0.2 ভোল্টেজ হতে পারে, মানে সাইন কজের কথা যদি বলে। তার মানে আমাদের এই যে এই ইনফরমেশনের কথা বলে দিছে, এটা কিন্তু সাইন কজ না, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। কারণ যদি সাইন কজ হতো, তাহলে কখনোই আমাদের কি হতো না, ওই পিক টু পিক কে ক্যালকুলেশন করে কিন্তু ওই 0.2 আসতো না।
তাহলে প্রথমে এই ডিসিশনে আমরা আসলাম যে আমরা যে ইনফরমেশনটা আমাদের বলে দিছে এটা হচ্ছে সাইন কজ না। সাইন কজ যদি না হয়, সেম ডিরেক্ট সূত্র করা যাবে না, মানে ডিরেক্ট বলতে ওই যে শর্টকাট সূত্র এটা করা যাবে না। আমাদেরকে মূল যে সূত্র আছে সেই মূল সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হবে। মূল সূত্র কি? মূল সূত্র হচ্ছে এসএনআর ডিবি যদি ক্যালকুলেশন করতে চাই, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার দিয়ে করতে হবে। ওই 1.67 প্লাস 6.02 n, এই সূত্র দিয়ে আমরা আর ম্যাথ করতে পারবো না। তো এটাও কিন্তু খুব একটা ঝামেলার জিনিস, এবং অনেকের এই জায়গায় হচ্ছে কনফিউশন লাগে। এবং দেখা যায় যে ওই বিপি লাথিতে এত বেশি ঝামেলা দেওয়া নাই, এই ঝামেলাগুলো বেশিরভাগ সঞ্জয় শর্মাতেই দেওয়া। বিপি লাথিতে বেশিরভাগই সাইনোসয়েডাল দিয়ে ম্যাথ করে শেষ করে দিছে, আর সঞ্জয় শর্মা তো এরকম বিভিন্ন সিস্টেমের আসলে ম্যাথ করা আছে। তো যাই হোক, আমরা যা ইনফরমেশন পাইছি এটা দিয়ে ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে আমাদের এই যে সিগন্যালের ব্যান্ডউইথ বলে দিয়েছে 3.5। সিগন্যাল ব্যান্ডউইথকে তো আমরা সবসময় কি এফএম দ্বারা চিহ্নিত করি, ফলে এফএম মানে হচ্ছে 3.5 কিলোহার্টজ। তো কোয়ান্টাইজড যখন করব, নাইকুইস্ট স্যাম্পলিং যখন করব, নাইকুইস্ট এতে ডাবল করলে হচ্ছে 7 কিলোহার্টজ। এখন এফএস যেটা আমরা কি জানি, এফএস মানে হচ্ছে নাইকুইস্টের সমান বা বেশিতে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এফএস এর মান আমার 7 কিলোহার্টজের সমান বা বেশি হতে হবে। যদি সমান বলে দেয় নাইকুইস্টেটের তাহলে সমান, আর যদি বেশি হয় তাহলে বেশি। এখন যেহেতু এখানে আমাদের একটা ম্যাক্সিমাম কথাটা আছে, আপাতত আমরা এই কন্ডিশন রাখি, পরে দেখতেছি কি করা যায়। এফএস এর মান তো যে কোনো কিছু হতে পারে, নাইকুইস্টেটের সমান হলে আমরা 7 কিলোহার্টজ নিব। দেন কি বলতেছে আমাদের, ইনপুট সিগন্যালের আরএমএস ভ্যালু হচ্ছে 0.2, তাহলে আমাদের সিগন্যালের পাওয়ার কত বলতে পারি? আরএমএস স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন আর নিয়ে তো যেহেতু কিছু বলা নাই, আমরা বলে দিতে পারি আরএমএস স্কোয়ার বাই 1, মানে 0.04। আমাদের এখন বিট বের করা লাগবে, যে টোটাল বিট আসলে কত হবে। আর কি বলা আছে? বলা আছে দ্য কোডেড সিগন্যাল ইজ দেন ট্রান্সমিটেড ওভার এ ট্রান্সমিশন চ্যানেল অফ সাপোর্টিং এ ট্রান্সমিশন রেট অফ 50 কেবিপিএস। এই যে এইটাকে আমরা কাজে লাগাতে পারি, এই 50 কেবিপিএস থেকে আমরা বিট বের করে নেবো। তাহলে আর বি সমান হচ্ছে এন এফ এস, 50 কেবিপিএস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। Okay. তাহলে এখন দেখেন আর বি ডিভাইডেড বাই এফ এস। এখন এফএস এর সম্পর্কে আবার বলে দিছে যে এফএস আসলে 7 কিলোহার্টজের সমান বা বেশি। এক্সাক্ট তো আমরা জানি না, এফএস এর মান যে কোনো কিছু হতে পারে। এবার একটু জাস্ট আমরা শর্টে কনসেপ্টটা বুঝি। সেটা হচ্ছে আমাদের দরকার কি, আমাদের দরকার ম্যাক্সিমাম একটা ইয়ে বের করতে হবে, সিগন্যাল টু নয়েজ রেশিও বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম যদি বের করতে চাই, এফএস দেখেন, এফএস যদি ম্যাক্সিমাম নেই, বাই ডিফল্ট এন কি হবে? মিনিমাম হবে। মানে বিট সংখ্যা আমাদের কি করতে হবে? মিনিমাম আকারে নিতে হবে। তাইলে আমরা দেখি আর বি হচ্ছে 50, আর এফ এস যদি আমরা 7কে সিলেক্ট করি, মানে একদম এজ ভ্যালুকে যদি সিলেক্ট করি, 50/7 মানে কত? এটা আসছে 7.143। 1 মিনিট, আমি একটু এসএনআর ডিবি জিনিসটা দেখি। এসএনআর ডিবি আমরা বলতেছি
10 log 10 s by n। s এর ভ্যালুটা আমরা জানি ফিক্সড, n হচ্ছে 4 mp স্কয়ার 2 mp স্কয়ার বাই l, l স্কয়ার বাই 12 2 mp স্কয়ার মানে হচ্ছে 4 mp স্কয়ার বাই 12 l স্কয়ার। n যদি বেশি হয় l বাড়বে, l বাড়লে n কমবে, n কমলে এটা বাড়বে। n ম্যাক্সিমাম হলে l ম্যাক্সিমাম হবে, n মিনিমাম হবে, SNR ডিবি ম্যাক্সিমাম হবে। তার মানে আমাকে n নিতে হবে যত বেশি সম্ভব, n যত বেশি সম্ভব যদি নিতে চাই। ওকে, আমি একটু কনক্লুশন করি, ঝটপট করি, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের বলতেছে SNR ডিবি নিতে হবে ম্যাক্সিমাম। এবার একটু খেয়াল করে দেখেন যে আমাদের SNR ডিবি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে। SNR ডিবি হচ্ছে 10 log s by n। এখন n আবার দেখতেছি 4 mp স্কয়ার বাই 12 l স্কয়ার। তার মানে আমাদের n যদি ম্যাক্সিমাম নেই, l ও ম্যাক্সিমাম হবে, কারণ l একদম ডিরেক্ট n এর উপরে ডিপেন্ড করতেছে। l সমান 2 টু দি পাওয়ার n, n ম্যাক্সিমাম হলে l ও ম্যাক্সিমাম হবে। l যদি ম্যাক্সিমাম হয় তাহলে n মানে যে নয়েজ পাওয়ার সেটা হবে মিনিমাম। নয়েজ পাওয়ার আবার যদি মিনিমাম হয় SNR ডিবি হবে ম্যাক্সিমাম। এবার এইখান থেকে কাহিনী শুরু করছিলাম যে n হবে ম্যাক্সিমাম। n আবার ম্যাক্সিমাম তখনই হবে যখন fs হবে মিনিমাম। fs এর মান 7 কিলোহার্জ এর সমান বা বেশি। তাহলে fs এর মিনিমাম ভ্যালু কত? 7 কিলোহার্জ। কারণ আমাদের অ্যাকচুয়ালি 7 কিলোহার্জ নিয়ে কাজ করতে হবে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সো আমাদের এত কিছু না দিলেও চলতেছে, শর্ট হিসাবে আমরা 7 নিচ্ছি। বাট প্রবলেম হচ্ছে 7 কিলোহার্জ নিলে যেটা ভাঙা ভাঙা আসতেছে, ভাঙা তো আর আমরা নিতে পারবো না। আমাদের কত নিতে হবে? 8 নিয়ে নিতে হবে। বাস, এবার আমরা বাকিটুকু ক্যালকুলেশন করব। তাহলে SNR ডিবি S বাই n। S কত আসছে? S আসছে 0.04। n মানে হচ্ছে ডেল স্কয়ার বাই 12, অর্থাৎ 4 mp স্কয়ার বাই 12 l স্কয়ার। সেটা উপরে তুলে দেব। l স্কয়ার, l মানে কত? l মানে 2 টু দি পাওয়ার 8 এর স্কয়ার। এমপির ভ্যালু আমরা জানি, এমপি হচ্ছে পিক ভ্যালু বলে দিছে 4, তাহলে 4 এর স্কয়ার, অথবা আমি একবারে বসাই দেব। তাহলে 10 ইন্টু লগ 10, উপরে যাবে 0.04 ইন্টু 12 ইন্টু, আচ্ছা এটা করলে কত আসে? 2 টু দি পাওয়ার 8 এর স্কয়ার করলে আমরা সূচকের নিয়মে জানি 8 দুগুণে 16 লিখে দেওয়া যায়, ঝামেলা কমাই ফেলি। ডিভাইডেড বাই 4 ইন্টু, কি পিক ছিল না? পিক টু পিক, পিক টু পিক, তাহলে পিক হবে 2, 2 এর স্কয়ার করলে হবে 4। তাহলে আসতেছে 32.936 ডেসিবেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন?
ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। মানে ওই যে বলছিলেন যেটা ওই বেসিক সূত্রটা কখন অ্যাপ্লাই করবো, মানে যে সূত্রটি আমরা মনে করলাম, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। মানে আপনার এই যে এসআরআর এর যে সূত্রটা যে অঙ্ক করবে, মানে আমাদের পারস্পরিক যেটা যে 1.76 যেটা হ্যাঁ, ওটা কখন ওইটা দিব না আর কি? শুধুমাত্র সাইনোসয়েডালের ক্ষেত্রে। সাইন কজ এটা প্রশ্নে দেওয়া আছে, অথবা প্রশ্নে বলে দিছে যে সিগন্যাল সাইনোসয়েডাল, তখন আমরা ওইটা ইউজ করতে পারবো, আদারওয়াইজ আরেকটা ইউজ যেটা করতে পারবো না। আরেকটা যেটা ছিল ভাই, যে নন সাইনোসয়েডাল একটা ওইটা ছিল না? হচ্ছে স্কোয়ার অথবা টেলিভিশন যদি বলা থাকে তখন, মানে প্রশ্নে ধরেন টেলিভিশন বলে দিছে অথবা স্কোয়ার ওয়েভ বলা আছে, এই সব কেসে আমরা ওইটা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? হুম। Okay. এইসব জায়গায় সাইনোসয়েডাল বলে নাই, কিন্তু এই যে এইসব ইনফরমেশন থেকে আমি ধরে নিচ্ছি যে সাইনোসয়েডাল হওয়া সম্ভব না, কারণ যার পিক ভ্যালু 2 ভোল্ট তার আরএমএস ভ্যালু 0.2 ভোল্ট, এটা কখনোই সাইন ওয়েভ হইতে পারে না। কি ওয়েভ আমি জানি না, যে কোনো কিছু হইতে পারে একটা ওই, কারণ এক এক চিত্রের তো আসলে এক এক রকম ভাবে ক্যালকুলেশন, কিভাবে বলবো যে এটা আসলে কি ওয়েভ? তো আমার ওটা জানারও তো দরকার নাই, বাকি কনসেপ্ট জানলেই তো যেহেতু হচ্ছে, তো আমি দরকারই নাই যে আমার এই সিগন্যালটা আসলে কি সিগন্যাল। সাইনোসয়েডাল বললে আমি ক্যালকুলেশন করব। যেমন এই ম্যাথটাতে দেখেন, আচ্ছা দেখি, এই 7 বিট পিসিএম এত ওভারঅল সিগন্যালের নেটওয়ার্ক কম্পারেবল সিগন্যাল তো, এই যে এইখানে দেখেন সুন্দর করে বলে দিছে যে এটা একটা সাইন ওয়েভ। এখন আপনি দুই নিয়মই অ্যাপ্লাই করতে পারবেন। এখন স্বাভাবিক কথা, যে কোশ্চেন বানাইছে সে সাইন ওয়েভ যেহেতু বলতেছে, তার মানে ইনফরমেশন আন্দাজে দেবে এটা সম্ভবই না, সে ইনফরমেশন ঠিক করে দিছে। আমি দুই নিয়মেই অ্যান্সার কিন্তু আমাদের ঠিক আসবে। দশমিকের কারণে একটু কম বেশি আসতে পারে, সেটা আলাদা হিসাব, কিন্তু অবশ্যই অ্যান্সার সেম আসতে হবে। এইখানে আমি চোখ বন্ধ করে কোনটা অ্যাপ্লাই করে দিতে পারি, যে এসএনআর ডিবি সমান 1.76 প্লাস 6.02 এম, কোনো সমস্যা নেই, কারণ আমি দেখতেই পাচ্ছি যে সাইন ওয়েভ লেখা আছে। আবার অ্যামপ্লিটিউড কিন্তু 5 ভোল্ট বলে দিছে, পিক অ্যামপ্লিটিউড। আপনি চাইলে এইটা দিয়েও ম্যাথ আগাইতে পারতেন, কিন্তু প্রবলেম হচ্ছে, হ্যাঁ ওইটা দিয়েও ম্যাথ আলাদাভাবে করতে পারতেন, সমস্যা নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলতেছে, বিট হচ্ছে 7 বিট, তাহলে এন সমান হচ্ছে 7, কেবিপিএস বলে দিছে 56, ক্যালকুলেট দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ দ্যাট উড রেজাল্ট হোয়েন ইনপুট হচ্ছে উইথ পিক অ্যামপ্লিটিউড ইকুয়াল টু 5 ভোল্টেজ। তাহলে এই মুহূর্তে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও বের করতে হবে, এই যে বের করে দেন, এই তো সব চোখের সামনে দেওয়া আছে, বসাই ফেললে আমাদের চলে আসতেছে 1.76 প্লাস 6.02 ইন্টু 7, তাহলে আসতেছে 43.9 ডেসিবেল। সঞ্জয় শর্মাতে 7.6 কে একবারে 8 ইউজ করছে। টোটালি আপনার ইচ্ছা, যেহেতু বিপি লাথিতে 1.76 ইউজ করে, আবার আমি যখন প্রমাণ করছিলাম ওই সময় কিন্তু দেখছিলাম এর আশপাশেই আসে, ফলে সবচেয়ে ভালো হয় এইটাই ইউজ করা, 1.8 ইউজ করার দরকার নাই। সঞ্জয় শর্মাতে এইটাকে একবারে 1.8 বানাই দিছে, এটাকে 6 বানাই দিছে, আমরা এইটাই ইউজ করব, যা আসে ওকে, এতটুকু ডিফারেন্স কোনো সমস্যা না। তাহলে 43.9 ডেসিবেল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এসএনআর ডিবির মান। এবার সেকেন্ড কোশ্চেন কি বলতেছে, find the dynamic range for the sine wave inputs in order that the signal to quantization noise ratio may be less than 30 dB. What is the theoretical maximum frequency that this system can handle? মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমাদের আসলে কত আসবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রবলেম হচ্ছে আমাদের এইখানে ডাইনামিক রেঞ্জের কথা বলতেছে, এই ডাইনামিক রেঞ্জটা আমরা আলাদা একটা ক্লাসে ডিটেলস আলোচনা করব, আজকে আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। ডাইনামিক রেঞ্জ জিনিসটা আমাদের আলাদাভাবে আসলে একটু ক্লাস নেওয়ার দরকার আছে। আপাতত আমরা এই পরের যে বিষয় আছে এগুলো নিয়ে টুকটাক আলোচনা করি।
তো দেখেন আমরা কি জানি, আর বি সমান এনএফএস। এন 7 বিট আমরা পেয়ে গেছি, তাহলে এফএস হবে কত? 56/7 মানে 8, যেহেতু কেবিপিএস তাহলে এটা হয়ে যাবে কিলো হার্টজ। তাহলে এফএস হয়ে যাচ্ছে আমাদের এত কিলো হার্টজ। এফএস জিনিসটা কি? এফএস হচ্ছে এমন একটা জিনিস যেটা নাইকুইস্ট নাইকুইস্ট রেটের সমান বা বেশি। নাইকুইস্ট রেট জিনিসটা কি? নাইকুইস্ট রেট হচ্ছে 2 FM এর সমান বা বেশি। তার মানে এফএম হচ্ছে আমাদের সিগন্যালের যে বেস ব্যান্ড ব্যান্ডউইথ, বা যেটাকে আমরা আসলে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলে থাকি। তাহলে এইটার মান হচ্ছে সেই এফএম, যেটাকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির হিসাবে আমরা চিনি। কারণ এইটা মানে এক কথায় আমাদের যে স্যাম্পলিং রেট, এইটা তো এর দিকে তাকাই সেট করা হয়েছে, তাই না? এই যে এখানে যে 56 kbps আসছে, অথবা এফএস যে 8 কিলোহার্জ আসছে, এটা কিন্তু এফএম এর দিকে তাকাই সেট করা হয়েছে। এখন এফএম যদি কথার কথা আমি মানে একটু ইয়ের জন্য বলতেছি, এফএম যদি আসলেই 5 কিলোহার্জ হতো, তাহলে কখনোই কি স্যাম্পলিং 8 কিলোহার্জ এনাফ ছিল আমার এই সিস্টেমের জন্য? কখনোই এনাফ ছিল না। কারণ আমি বারবার বলতেছি, আমাদের স্যাম্পলিং এট লিস্ট দ্বিগুণ করতে হবে। তার মানে আমার এফএম এর মান অবশ্যই এমন একটা ভ্যালু যার দ্বিগুণের চাইতে বেশি হচ্ছে 8। এফএম 1 হতে পারে, 1-এর দ্বিগুণ 2, 8 তার চাইতে বেশি। কিন্তু 1-এর চাইতে বেশি কি হওয়া সম্ভব না? হ্যাঁ, হওয়া সম্ভব। এফএম এর ভ্যালু যদি 2 হয়, তার দ্বিগুণ 4, 8 তার চেয়ে বেশি, তার মানে সেটাও অ্যালাউয়েবল। কিন্তু আমাদের প্রশ্নে কি বলতেছে? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? এফএম এর মান এভাবে গেল 3, 3 দুগুণে 6, 8 তার চাইতে বেশি। এফএম গেল 3.5, দুগুণে 7, 8 তার চাইতে বেশি। এভাবে করতে 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 আমরা বলতে পারি এফএম এর মান ম্যাক্সিমাম কত পর্যন্ত অ্যালাউয়েবল? অবশ্যই এই সমান পর্যন্ত, অর্থাৎ fs/2 বা 4 কিলোহার্জ পর্যন্ত কোনো সমস্যা নাই। অর্থাৎ এফএম এর ভ্যালু 4 কিলোহার্জ যদি হয়, তা পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু 4.1 যদি হয়ে যায় তাহলে ঝামেলা। কারণ 4.1 কে 2 গুণ করলে হয় 8.2। এইটা যদি আমাদের এফএম হয়, তাহলে কিন্তু এই স্যাম্পলিং রেট দিয়ে আমাদের এই পিসিএমটা আর সম্ভব না। তখন আমরা বলতে পারি এখানে ম্যাক্সিমাম 4 কিলোহার্জের এফএম পর্যন্ত আমরা এই জিনিসটাকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে আমাদের সিস্টেমটা। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আর আমি হচ্ছে উম, কিছু ভাঙা ভাঙা জিনিসপত্র আছে, যেমন ডাইনামিক রেঞ্জ এরকম একটা জিনিস, পরবর্তীতে রোল অফ ফ্যাক্টর আমরা দেখতে পাবো। ওই জিনিসগুলো আমি চাচ্ছি যে, যেহেতু এটা একদম একটু ছোট ছোট জিনিস, ওইগুলাকে একসাথে করে একটা আলাদা ক্লাস নেওয়ার, এই জন্য কমন জিনিসগুলো করাই দিয়ে তারপরে আলাদা ক্লাসে এগুলা করাই দিয়ে তার দেন আমরা হচ্ছে কোশ্চেন সলভিং এ যাব, যাতে কোশ্চেন সলভিং হইতে হইতে মোটামুটি আমাদের বেসিক ধারণাগুলো সব ক্লিয়ার থাকে। আচ্ছা, এর ভেতরে মোটামুটি আমার কাছে যদিও বই আছে, তারপরও আপনারা যারা প্র্যাকটিস করতেছেন, যাদের কাছে হচ্ছে আপনার একটা কোশ্চেন দেখে হয়তো মনে হচ্ছে যে এটা ঝামেলা, একটু কষ্ট করে যদি করতে পারেন খুবই ভালো হয়। সেটা হচ্ছে এই যে আমি যেরকম পিডিএফ বানাই ক্রপ করে নিছি, ক্রপ যদি নাও করতে পারেন সমস্যা নাই, অন্তত যদি একটু পারেন ক্যাম স্ক্যানার দিয়ে এরকম একটু সাদা বানাই দিয়ে আমাকে জাস্ট ওই পেজের পিকচারটা পাঠাই দিতে, আমি ক্রপ করে নিয়ে দেন ইয়ে করবো, তাহলে আমার হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাসে আলোচনা করতে সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আর আমি হচ্ছে ওই কোশ্চেন গুলা কোশ্চেন সলভিং ক্লাসে আলোচনা করব। আপাতত আমি চাচ্ছি একটু বইয়ের এক্সাম্পল বা টাইপ ভিত্তিক ইয়েগুলা করাতে। আর এমনিতে আমরা আপনারা ট্রাই করতে থাকেন, সমস্যা নাই। আর গ্রুপে অবশ্যই নিজেরা ডিসকাস করেন। তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে ডেল্টা মডুলেশন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, এই টাইপের যে মডুলেশন গুলো আছে ছোট ছোট, এগুলার বেসিক জিনিস নিয়ে আলোচনা করব।
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন বলতে তো আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত।